ফিরে আসা দ্বিতীয় পর্ব, পরবর্তী অংশ। আমি আর মেজর নিচে ড্রয়িং রুমে অপেক্ষা করছি ঈশিতার জন্য। আজ ঈশিতার জন্মদিন। ঈশিতা মেজরকে, অগত্যা আমাকেও নিয়ে কোনো একটা বড় হোটেলে যাচ্ছে সেলিব্রেট করার জন্য। আর কেউ না, শুধু আমরা তিনজন। আসলে ঈশিতা শুধু মেজরকে নিয়েই সেলিব্রেট করতে চেয়েছিল। সেটা আমার থেকে ভালো আর কেউ জানে না, কিন্তু ভদ্রতা খাতিরে আমাকেও সঙ্গে নিতে হচ্ছে। আমার একটুও যেতে ইচ্ছে করছে না, তবু যাচ্ছি। হয়তো মনের কোণে কোথাও একটা অজানা ভয় কাজ করছে। হয়তো বা ঈশিতার সঙ্গে মেজরকে একা যেতে দিতে চাই না, তাই। আজ আমার পরনে ওয়েস্টার্ন আউটফিট। কিছুক্ষণের মধ্যেই ঈশিতা এসে গেল। ঈশিতা একটা অফ শোল্ডার গাউন পরেছে। আমি একটু অবাক হলাম। দিল্লিতে এখন বেশ ঠান্ডা, মেয়েটার কি ঠান্ডাও লাগে না? ঈশিতা এসেই মেজর চ্যাটার্জির হুইল চেয়ারের দিকে এগিয়ে গেল। নিচু হয়ে দুই হাত দিয়ে মেজরের দুটো হাত ধরল। মেজরের বাঁ হাতে ব্যান্ডেজ। মুখটা দেখে মনে হলো যেন একটু ব্যথা পেল। মুখে কিছু বলল না। ঈশিতার দুই হাত ধরে ঈশিতাকে উইশ করল। হ্যাপি বার্থডে ঈশিতা। থ্যাংক ইউ মেজর, আহ্লাদ ভরা গলায় বলল ঈশিতা। তারপর আমার দিকে তাকালো। আমিও এগিয়ে এসে ঈশিতার হাত ধরে উইশ করলাম। ঈশিতা হঠাৎই আমাকে বলল, ইউ আর লুকিং গর্জিয়াস গীতাঞ্জলি। আজ ঈশিতার গলায় খুশি। আমি মৃদু হেসে বললাম, থ্যাংক ইউ। তার দিকে তাকালাম। তার গভীর দৃষ্টি আমাকেই দেখছে। দু চোখে সেই আগের ভালো লাগার ছোঁয়া। ঈশিতা আমাদের হোটেল ওবেরয় গ্র্যান্ডে নিয়ে এলো। গাড়ি থেকে নেমে মেজরকে হুইল চেয়ারে বসতে সাহায্য করলাম। আমি কিছু বোঝার আগেই ঈশিতা আমাকে প্রায় ধাক্কা দিয়ে সরিয়ে মেজরের হুইল চেয়ারটা ঠেলে হোটেলের ভিতর চলে এলো। আমার দারুণ রাগ হলো, কিন্তু কি করব? আমি চুপচাপ মেজরের হুইল চেয়ারের পাশে পাশে হাঁটতে লাগলাম। আমাদের টেবিল বুক করা ছিল। আমরা বসার সঙ্গে সঙ্গে একটা বিরাট কেক এসে গেল। কেকটা মেজর চ্যাটার্জি ফোনে অর্ডার করে দিয়েছিল। ঈশিতা দারুণ খুশি হয়ে বলল, দ্যাট ইজ ওয়াই ইউ আর অলওয়েজ সো স্পেশাল মেজর। মেজর হাসল। আমার মুখে হাসি, বুকের ভিতর এক অজানা কষ্ট। আমার নিজের জন্মদিনটার কথা মনে পড়ে গেল। আমরাও হোটেল ওবেরয় গ্র্যান্ডে এসেছিলাম। মেজর আমার জন্যে খুব সুন্দর একটা কেক অর্ডার করেছিল। গভীর ভালোবাসার সঙ্গে আমাকে বার্থডে উইশ করেছিল। আর সব শেষে ওড়না দিয়ে ঢাকা একটা বাস্কেটে করে আমাকে টমকে গিফট করেছিল। কথাগুলো মনে পড়তে নিজের অজান্তে দু চোখ ঝাপসা হয়ে এলো। তাড়াতাড়ি নিজেকে সামলে নিলাম। ঈশিতা কেক কাটল। এক টুকরো কেক মেজরকে খাইয়ে দিল। তারপর যেন অনিচ্ছা সত্ত্বেও আমার দিকে এক টুকরো কেক এগিয়ে দিল। আমি ওর হাত থেকে কেকটা নিলাম। কেকের পর শ্যাম্পেন এলো। এটাও মেজর চ্যাটার্জির অর্ডার দেয়া। ঈশিতার আজ খুশির অন্ত নেই। আমাদের বাড়ি ফিরতে অনেক রাত হয়ে গেল। অনেক রাত। পাশের মানুষটা ঘুমোচ্ছে কিনা জানি না। আমার চোখে ঘুম নেই। আস্তে করে উঠে বসলাম। মেজর চ্যাটার্জির দু চোখ বন্ধ। বাঁ হাতটা আর ডান পাটা দুটো বালিশের উপর সাপোর্ট দিয়ে রাখা। আমি নীরবে চেয়ে রইলাম তার দিকে। সেই প্রথম দিন থেকেই, বিয়ের প্রথম রাত থেকেই মানুষটা যেন তার চারপাশে একটা অদৃশ্য দেয়াল তুলে রেখেছে। সেই দেয়াল ভেঙে তার খুব কাছে আমি আজও পৌঁছতে পারিনি। আজও আমরা স্বামী স্ত্রীর একটা ফর্মাল রিলেশন মেনটেন করে চলেছি। আজও ইচ্ছে করলে
তাকে আমি আমার বুকের মধ্যে জড়িয়ে ধরতে পারি না। নির্দ্বিধায় তার প্রশস্ত বক্ষে মাথা রেখে নিজেকে তার বুকের মধ্যে সম্পূর্ণভাবে সমর্পণ করে দিতে পারি না। আমার ভাগ্য আর প্রকৃতি আমাকে নিয়ে যেন এক অজানা খেলায় মেতে উঠেছে। আমার ভালোবাসা আজও আমার বুকে টুকরে কেঁদে মরছে। ভালোবাসার মানুষটা আজও আমার থেকে অনেক অনেক দূরে সরে আছে। এই দূরত্ব, এই ব্যবধান কবে খুঁজবে, কবে মেজরের সব কিছু মনে পড়বে অথবা পড়বে না, মেজর নতুন করে আমাকে আবার ভালোবাসবে, আমি জানি না। আগে অন্তত মানুষটা তার গভীর দুই চোখ দিয়ে আমাকে এক অসাধারণ ভালোবাসায় ভরিয়ে দিত, কিন্তু আজ তার উদাসীন দুই চোখে গভীর হতাশা, ভুলে যাওয়ার নীরব যন্ত্রণা। সেখানে ভালোবাসার জায়গা কোথায়? দু চোখ বন্ধ করলাম। অশ্রুধারা দুই চোখ বেয়ে নিঃশব্দে ঝরে পড়ল। মেজরের গায়ে কম্বলটা ভালো করে টেনে দিলাম। ঘুমাওনি? চোখ মেলে প্রশ্ন করল। আস্তে করে বললাম, ঘুম আসছে না। মেজর তার ডান হাতটা আমার দিকে বাড়িয়ে দিল, ইশারা করল। আমি মেজরের হাতটা ধরে তাকে পিছনের গদিতে হেলান দিয়ে বসতে সাহায্য করলাম। মানুষটা এবার ঘাড় ঘুরিয়ে পূর্ণ দৃষ্টিতে তাকালো আমার দিকে। সেই অন্তর্ভেদী দৃষ্টি, যেন আমার ভিতর শুদ্ধ সব কিছু দেখে নিতে চাইছে। ঘুম আসছে না কেন? কিছু চিন্তা করছো? মন খারাপ? আমি ওই গভীর দু চোখ থেকে চোখ সরিয়ে নিলাম। ওই চোখের দিকে তাকিয়ে মিথ্যে কথা বলতে পারবো না যে। মাথা নেড়ে বললাম, না, অর্থাৎ মন খারাপ নয়। সে আরো কিছুক্ষণ দেখলো আমাকে, বলল, আমারও ঘুম আসছে না। লেটস টক। তারপর একটু ইতস্তত করে বলল, গল্পের সঙ্গে এক কাপ কফি হলে দারুণ হতো। আমি হেসে বললাম, জাস্ট গিভ মি 5 minutes। আমি কফি বানিয়ে নিয়ে এলাম। আমরা অনেক রাত অবধি গল্প করলাম। মেজর চ্যাটার্জি তার জীবনের বিভিন্ন অভিজ্ঞতার কথা আমায় বলল। আমি অবাক বিস্ময়ে শুনলাম। বুকের ভিতরটা কেমন করে উঠল। কি প্রচণ্ড জীবনের ঝুঁকি নিয়ে চলতে হয় এই মানুষগুলোকে। সিয়াচিনের মতো জায়গায়, যেখানে তাপমাত্রা 0 ডিগ্রিরও অনেক নিচে, সেখানেও এই মানুষগুলোকে রাতের পর রাত, দিনের পর দিন ডিউটি দিতে হয়। আর এদেরই জন্য দেশের বাকি মানুষরা নিশ্চিন্তে নিজের ঘরে আরামে দিন কাটায়। তারা জানতেও পারে না এই মানুষগুলো কি অসাধারণ বিপদের মধ্যে দিয়ে নিজেদের জীবনকে তুচ্ছ করে তাদের জীবনকে নিরাপদ করে তুলেছে। কিছু কিছু অভিজ্ঞতার গল্প আমার জানা। মেজর আমাকে আগে বলেছে। আমাকে যে বলেছে সেটা তার মনে নেই। কাল অনেক রাতে ঘুমিয়েছি। আজ উঠতে একটু দেরি হয়ে গেল। ঘুম ভেঙে দেখি মেজর খাটের পিছনে গদিতে হেলান দিয়ে বসে আছে। গুড মর্নিং। আমার দিকে তাকিয়ে মৃদু হেসে উইশ করল। গুড মর্নিং, প্রত্যুত্তরে বললাম আমি। ডাকুনি কেন? উঠে বসতে বসতে মৃদু অভিযোগ করলাম। তার দু চোখ আমার মুখের উপর। খুব নিশ্চিন্তে ঘুমোচ্ছিলে, ডাকতে মায়া হলো, গভীর কণ্ঠে বলল সে। আমি মৃদু হেসে উঠে পড়লাম। ইন্টারকমটা তুলে মেজরের জন্য বেডটি বলে দিলাম। মানুষটা ইতিমধ্যে ফ্রেশ হয়ে নিয়েছে। আমি সোজা বাথরুমে চলে এলাম। আমি আর মেজর চ্যাটার্জি আজ আমাদের বারান্দায় বসেই ব্রেকফাস্ট করছি। সকালের মিষ্টি রোদ্দুর এসে পড়েছে বারান্দায়। খুব ভালো লাগছে।
ব্রেকফাস্ট করতে করতে হঠাৎ দেখি গভীর সেই দৃষ্টি। আমি ইশারায় জিজ্ঞেস করলাম, কি হয়েছে? মেজর তার অতল গভীর দু চোখে আমাকে ধরে রাখল বেশ কিছুক্ষণ। তারপর অস্ফুটে বলল, নিজের লাইফের সঙ্গে তোমার লাইফটাকেও আমি কনফিউজ করে দিয়েছি গীতাঞ্জলি। আই এম সো সরি। তার দু চোখে বেদনার ছায়া। আমি কি বলবো? মাথা নিচু করে খামায় মন দিলাম। আজ ঈশিতা লাঞ্চে আসছে। ব্রেকফাস্ট করে আমরা নিচে লনে চলে এলাম। আমার শ্বশুরমশাই এবং শাশুড়ি মাও আমাদের সঙ্গে লনে এসে বসলেন। কিছুক্ষণের মধ্যে ঈশিতা এসে গেল। লাঞ্চের পর আমি, ঈশিতা আর মেজর চ্যাটার্জি কফি নিয়ে লনে এসে বসলাম। আমি আর ঈশিতা সোফার দোলনায়, মেজর তার হুইল চেয়ারে। ঈশিতা যথারীতি তার স্বভাববশত আমাকে উপেক্ষা করে মেজরের সঙ্গে অনর্গল কথা বলে চলেছে। মেজরের একটা ফোন এলো আর্মি হেডকোয়ার্টার্স থেকে। মেজর হুইল চেয়ারটা নিয়ে এগিয়ে গেল কথা বলার জন্য। ঈশিতা এবার আমার দিকে ফিরল, কয়েক পলক তাকিয়ে থাকলো আমার দিকে, তারপর বলল, গীতাঞ্জলি, why don't you leave us and go? Major does not remember you anymore. একটু থামল, আবার বলল, মেজর আমার সঙ্গে অনেক বেশি হ্যাপি থাকে। আফটার অল, since childhood we are best friends. Can't you see that? So just go from our life. Just go away. আমাকে আর মেজরকে একটু হ্যাপি থাকতে দাও। আমি শুনলাম। আমার চোখ দুটো জ্বালা করছে, কান দুটো ভীষণ গরম হয়ে গেছে। কিছুক্ষণ চুপ করে থেকে ঈশিতাকে দেখলাম। ঈশিতাও আমার দিকে তাকিয়ে আছে, কুৎসিত চাউনি। বললাম, ওয়েল, আই ক্যান গো অ্যাওয়ে, বাট বি শিওর তোমাকে আবার আগের বারের মতো আমেরিকা পালিয়ে যেতে হবে না তো? ঈশিতার মুখটা দেখার মতো হলো। আমি খুব রিল্যাক্স করে কফির কাপে চুমুক দিলাম। আজ এই পর্যন্ত।